আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটি জম্বি মুভি, যেখানে আমাদের দেখানো হয় যে শহরে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কাছে আসা মানুষগুলো জম্বি হয়ে যাচ্ছিল। যেখানে এক ছেলে নিজের জান বাঁচিয়ে এই শহর থেকে বাইরে যেতে চায়, কিন্তু রাস্তায় তাকে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হয়। ছেলেটিকে এই জম্বিদের হাত থেকে বাঁচতে বাঁচতে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে, নাকি নিজে ওই ভাইরাসের শিকার হয়ে যাবে? এটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো মুভির শুরুতে আমাদের সুজুকি নামের এক ছেলে দেখানো হয়, যে একজন ম্যানগা আর্টিস্ট ছিল। ম্যানগা মানে এক ধরনের স্কেচ আর্টিস্ট। সুজুকি নিজের আর্ট নিয়ে অনেক পরিশ্রম করছিল, কিন্তু সে এমন কোনো পাবলিশার পাচ্ছিল না যে তার আর্ট পছন্দ করে ভালোভাবে পাবলিশ করবে। কাজের অভাবের কারণে সুজুকিকে ছোটখাটো জব করতে হতো। তারপর আমরা জানতে পারি যে সুজুকির একটা গার্লফ্রেন্ডও ছিল, যার নাম ছিল টেকো। টেকো সুজুকির জন্য খুব খারাপ বোধ করতো, কারণ সুজুকি এত ভালো আর্টিস্ট হওয়া সত্ত্বেও কোথাও কাজ পাচ্ছিল না। সময়ের সাথে সাথে টেকো সুজুকির উপর ফ্রাস্ট্রেটেড হতে শুরু করে, কারণ সুজুকি টেকোরই বাড়িতে থাকতো এবং তার অর্ধেকেরও বেশি খরচ টেকোই বহন করত। তারপর একদিন তাদের মধ্যে ঝগড়া হয়, যেখানে টেকো রাগের মাথায় সুজুকিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সুজুকি তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর নিউজ চ্যানেলে দেখানো হয় যে শহরে কোনো এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কাছে আসা মানুষরা আসলে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে এবং কোনো প্রাণীর মতো একে অপরকে কামড়াতে শুরু করেছে, যার কারণে এই ভাইরাস খুব দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়ছে। এরপর আমরা সুজুকিকে দেখি যে দুঃখী হয়ে পার্কে বসেছিল, কারণ তার থাকার কোনো বাড়ি ছিল না। তাই সে পুরো রাত এই পার্কেই কাটায় এবং সকাল হলে সে তার কাজে চলে যায়, যেখানে তার বস তাকে ম্যানগা কমপ্লিট করার জন্য অনেক কাজ দিয়ে দেয়। তাই সুজুকি রাতভর অফিসে বসে কাজ করতে থাকে। এই সময় তার কাছে টেকোর কল আসে, যেখানে সে তার খারাপ আচরণের জন্য সুজুকির কাছে মাফ চায় এবং তাকে আবার নিজের বাড়িতে আসতে বলে। কিন্তু অনেক কাজ থাকার কারণে সুজুকি যেতে পারে না। তবে টেকোর ভয়েস শুনে মনে হচ্ছিল তার শরীর খুব খারাপ। তাই সুজুকি সকাল হতে দ্রুত তার বাড়িতে চলে যায়, কিন্তু দরজায় নক করার পরও টেকো দরজা খোলে না। সুজুকি অনেকবার তাকে ডাকলেও ভেতর থেকে কোনো রেসপন্স আসে না। এতে সুজুকির সন্দেহ হয় কিছু একটা গন্ডগোল আছে। তাই সে লেটার স্লট দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। সেখানে সে দেখে যে টেকো তার শরীর অদ্ভুতভাবে বাঁকাচ্ছে। যখন সুজুকি তাকে ডাকে, সে খুব অদ্ভুত আচরণ করে তার কাছে আসে এবং হঠাৎ করে তার উপর অ্যাটাক করে। তখন তার মুখ খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে বারবার সুজুকিকে কামড়ানোর চেষ্টা করছিল, যেন সে নিজের কন্ট্রোলে নেই। তখন আমরা বুঝে যাই যে এই ভাইরাস টেকোকে তার শিকার বানিয়ে ফেলেছে, অর্থাৎ টেকো একজন জম্বি হয়ে গেছে। এরপর সুজুকি নিজেকে বাঁচাতে টেকোকে ঘরের ভিতরে ধাক্কা দিতে চায়, কিন্তু টেকো খুব অদ্ভুতভাবে মুভ করতে থাকে এবং তার পা দিয়ে সুজুকির উপর অ্যাটাক করে। যখন টেকো তাকে কামড়াতে যাচ্ছিল, ঠিক তখনই সুজুকি দরজা মাঝখানে আটকে দেয়, কিন্তু টেকো সেই দরজাটাকেও কামড়াতে শুরু করে, যার কারণে তার সব দাঁত ভেঙে যায়। কিন্তু তাতেও তার কিছু আসে যায় না, মনে হচ্ছিল সে কোনো পেইনই অনুভব করছে না। এরপর সে সুজুকিকে টেনে ভেতরে নিয়ে যায় এবং তার উপর অ্যাটাক করতে শুরু করে। সুজুকি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত টেকো তাকে কামড়েই ফেলে। এখন নিজের বাঁচার জন্য সুজুকি তাকে পেছনে ধাক্কা দেয়। তখন একটি ধারালো ট্রফি টেকোর মাথার মতো ঢুকে যায় এবং সেখানেই সে মারা যায়। এই সব দেখে সুজুকি খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত তার জিনিসপত্র নিয়ে তার অফিসের দিকে চলে যায়। অফিসে পৌঁছে সুজুকি দেখে তার বন্ধু হাতে একটি বেসবল ব্যাট ধরে আছে এবং গায়ে অনেক রক্ত লেগে আছে, কারণ সে একজন ইনফেক্টেড মানুষকে মেরে ফেলেছে। ঠিক তখনই তাদের বসও সেখানে আসে, আর সেও এখন জম্বি হয়ে গেছে। তাকে দেখে সুজুকির বন্ধু খুব ভয় পেয়ে যায় এবং তাকেও মেরে ফেলে। কিন্তু সুজুকি বুঝতে পারছিল না যে এই মানুষগুলোর সাথে আসলে কি হচ্ছে, যার উপর তার বন্ধু বলে এটা হয়তো কোনো ধরনের ভাইরাস, যা ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ছে। যদি এই ইনফেক্টেড মানুষগুলো মানে জম্বিরা কোনো নর্মাল মানুষকে কামড়ায়, তাহলে সেও তাদের মতো জম্বি হয়ে যাবে। তাই নিজের বাঁচার জন্য আমাকে এদের মারতে হয়েছে। তার কথা শুনে সুজুকি খুব ভয় পেয়ে যায়, কারণ তাকেও টেকো মানে একটা জম্বি কামড়েছিল। কিন্তু চিন্তার বিষয় হলো সুজুকি এখনো জম্বিতে কনভার্ট হয়নি। আসলে টেকোর সব দাঁত আগেই ভেঙে গিয়েছিল, তাই কামড়ানোর পরও সুজুকি ইনফেক্টেড হয়নি। ঠিক তখনই তার বন্ধুও জম্বি হতে শুরু করে, কারণ তাকেও একটা জম্বি কামড়েছিল। কিন্তু সে পুরোপুরি জম্বি হওয়ার আগেই নিজের গলা নিজেই কেটে ফেলে। এটা দেখে সুজুকি খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে ছিটিতে আসে। সেখানে সে আকাশে অনেক মিলিটারি এয়ারপ্লেনস উঠতে দেখে, মানে শহরে এমার্জেন্সি অ্যালার্ট জারি হয়ে গেছে।
শহরের অর্ধেকের বেশি মানুষ ইতিমধ্যে জম্বি হয়ে গেছে এবং বাকি যারা আছে তাদেরও কামড়ে ইনফেক্টেড করা হচ্ছে। সুজুকি এদের থেকে বাঁচতে বাঁচতে একটি ট্যাক্সির কাছে পৌঁছে যায়। ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে যার নাম হিরোমি। সেও জম্বি থেকে বাঁচতে পালাচ্ছিল। তখন একটি সুইটবোর্ড পরা মানুষ এসে ট্যাক্সিতে বসে পড়ে। সুজুকি এবং হিরোমিও তার সাথে গাড়িতে উঠে পড়ে। ট্যাক্সি ড্রাইভার দ্রুত গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সেই সুইটবোর্ড পরা মানুষটি জম্বি হতে শুরু করে, কারণ তাকেও একটি জম্বি কামড়েছিল আর সে ইনফেক্টেড হয়ে গেছে। জম্বি হওয়ার পর সে মানুষদের উপর অ্যাটাক করতে শুরু করে এবং ট্যাক্সি ড্রাইভারকেও কামড়ে ফেলে। তারপর সে সুজুকির উপরও অ্যাটাক করে, কিন্তু সুজুকি তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে সে তার পা ধরে সুজুকিকে নিচে টানার চেষ্টা করে। হিরোমির সাহায্যে সুজুকি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তাদের সামনে আরো বড় সমস্যা দেখা দেয়, কারণ ট্যাক্সি ড্রাইভারও এখন জম্বি হতে শুরু করে। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার কারণে গাড়ির বড় একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সুজুকি ও হিরোমি অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখে পুরো শহর জম্বিদের কারণে ধ্বংস হয়ে গেছে। এরপর ইন্টারনেটের সাহায্যে তারা জানতে পারে যে এই ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের কাছে আসা মানুষগুলো জম্বি হয়ে যায়। জম্বি হয়ে যাওয়ার পর মানুষ তার স্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু তারা তাদের কাজ বা প্রফেশন ভুলে না। এরপর তারা একটি মাউন্টেন সম্পর্কে জানতে পারে যেখানে এই ভাইরাসের কোনো ট্রেস ছিল না। তাই তারা দুজন ওদিকে রওনা দেয়। এখন যেতে যেতে তাদের রাত হয়ে যায় এবং একই সাথে খুব ক্ষুধাও লাগে। তাই একটা সেফ জায়গা দেখে তারা সেখানে থেমে যায়। পরের দিন সকালে সুজুকি দেখে যে হিরোমির গলায় একটা জম্বির মতো দাগ আছে, কিন্তু হিরোমি বলে এটা কোনো জম্বির কামড় না, এটা একটা শিশুর কামড়। সে বলে আমাকে কোনো জম্বি কখনো কামড়ায়নি, যদি আমি ইনফেক্টেড হতাম তাহলে এতদিনে আমি জম্বি হয়ে যেতাম। এতে সুজুকিও তার কথা বিশ্বাস করে। এরপর তারা আবার সেই মাউন্টেনের দিকে রওনা হয়, কিন্তু পথে হিরোমি তাকে বলে তুমি একাই সামনে যাও, আমি তোমার সাথে যেতে পারবো না। সুজুকি কিছুই বুঝতে পারে না কেন হিরোমি এমন বলছে। ঠিক তখনই হঠাৎ হিরোমি জম্বি হতে শুরু করে, মানে তার গলার ওই দাগটা আসলে জম্বির কামড় ছিল। এটা দেখে সুজুকি দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে গিয়ে সে রাস্তায় একজন মানুষকে দেখে, কিন্তু যখন সে সাহায্য চাইতে যায় তখন বুঝতে পারে ওই মানুষটা আসলে একজন জম্বি। সেই জম্বি সুজুকির উপর অ্যাটাক করে, কিন্তু ঠিক তখনই হিরোমি এসে তাকে বাঁচায়। এরপর হিরোমি তার হাত সুজুকির দিকে বাড়িয়ে দেয়, যেটা দেখে বোঝা যায় যে পুরোপুরি জম্বি হয়নি সে এখনো। সে অর্ধেক জম্বি এবং অর্ধেক মানুষ ছিল। এখন সুজুকি ভয় পেয়ে নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু সে হিরোমিকে এভাবে ফেলে যেতে পারে না, তাই তাকেও নিজের সাথে নিয়ে যায়। পরের দিন সুজুকি তাকে নিজের কাঁধে করে সামনে এগোতে থাকে। পথে সে একটি শপিং কার্ট পায় এবং তাতে হিরোমিকে বসিয়ে সে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে একটি শপ দেখতে পায়, কিন্তু সেই সব জম্বিদের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন সুজুকি শপের ভেতরে নিজের জন্য কিছু ক্লোথ সিলেক্ট করছিল। ঠিক তখনই শপের ওনার সেখানে চলে আসে। সে এখন জম্বি হয়ে গেছে। সে সুজুকিকে জিজ্ঞেস করে তুমি কি চাও। এতটুকু বলে সে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ঠিক তখনই সেখানে ইয়াবু নামের একটি মেয়ে এসে সুজুকিকে বাঁচিয়ে দেয়। ইয়াবু একা ছিল না, তার সাথে আরো কিছু সার্ভাইভার ছিল। এই মানুষগুলো একটি বিল্ডিং এর ট্রাসে থাকে, যাতে জম্বিরা তাদের কাছে পৌঁছাতে না পারে। যখন এদের খাবার আনতে হতো তখন একটা গ্রুপ ট্রেস থেকে চিৎকার করে বা বাসন বাজিয়ে জম্বিদের দৃষ্টি নিজেদের দিকে আকর্ষণ করত, আর এই সুযোগে আরেকটা গ্রুপ পিছন দিক দিয়ে খাবার নিয়ে আসতো। এই মানুষগুলো সুজুকি এবং হিরোমিকেও সেখানে থাকার জায়গা দেয়, কিন্তু সুজুকি কাউকে বলে না যে হিরোমি অর্ধেক মানুষ এবং অর্ধেক জম্বি। সে হিরোমিকে অসুস্থ বলে পরিচয় দেয় এবং তার চোখে একটা পট্টি বেঁধে দেয় যাতে তার চোখ দেখে কেউ সন্দেহ না করে। তাদের মধ্যে একজন ছিল লুরা নামের মানুষ, যে এই সব সার্ভাইভারদের লিডার ছিল। এখন সুজুকির কাছে যে শটগান ছিল সেটা লুরার পছন্দ হয়ে যায়, কারণ সুজুকির গানটা খুব পুরনো এবং অন ছিল। রাতে ইয়াবু সুজুকিকে জিজ্ঞেস করে সে হিরোমির সাথে কখন দেখা করেছিল। সুজুকি বলে যখন সে টাউন থেকে পালাচ্ছিল তখনই হিরোমির সাথে তার দেখা হয়। ইয়াবু বলে সে একজন নার্স, সে নিজেই হিরোমির ভালোভাবে যত্ন নেবে। পরের দিন লুরা সবাইকে বলে খাবার শেষ হয়ে আসছে, তাই আমাদের বাইরে গিয়ে খাবার আনতে হবে। তার আগে সে সুজুকির কাছ থেকে তার শটগান চায়। লুরা বলে সে এই গ্রুপের লিডার, তাই এই গান তার কাছেই থাকা উচিত, কিন্তু সুজুকি স্পষ্টভাবে গান দিতে অস্বীকার করে। এরপর লুরা এবং তার লোকজন হিরোমিকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু যখন তারা হিরোমিকে ধরতে যায় হিরোমি তার নতুন পাওয়া শক্তির কারণে তাদের সবাইকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে জম্বি হওয়ার কারণে তার মধ্যে অনেক বেশি পাওয়ার চলে এসেছে।
কিন্তু এই সময় তার চোখের পট্টি খুলে যায় আর সবাই বুঝে যায় যে হিরোমি একজন জম্বি। এখন হিরোমিকে বাঁচানোর জন্য সুজুকি তাদের দিকে গান তাক করে বলে যদি কেউ তাকে কিছু করে তাহলে সে লোরাকে গুলি করবে। কিন্তু তারপরও লোরা একটি এয়ার গান দিয়ে হিরোমিকে গুলি করে মেরে ফেলে। এরপর লোরার লোকজন সুজুকির কাছ থেকে তার গান কেড়ে নেয় এবং তাকে খুব মারধর করে। এই ঘটনার পর লোরার দলের মানুষরা লোরার উপর খুব রেগে যায় এবং বলে সে হিরোমিকে কেন মেরেছে। আসলে তাদের মতো কেউ কেউ হিরোমির উপর খারাপ নজর রেখেছিল, তাই তারা লোরার উপরই বেশি ক্ষিপ্ত হয়ে যায়। এরপর লোরার লোকজন বলে যে লোরা তাদের কোনো লিডার না, এখানে সবাই সমান অর্থাৎ ইকুয়াল। এই কথা লোরার একদমই পছন্দ হয় না। এরপর যখন সুজুকি হিরোমিকে দেখতে যায়, ইয়াবু তাকে জানায় যে হিরোমি এখনো বেঁচে আছে, তার হার্টবিট চলছে। ইয়াবু তাকে বলে তুমি হিরোমির জন্য কোনো চিন্তা করো না, আমি তার পুরো খেয়াল রাখবো। এরপর সবাই খাবার আনতে যায়, কিন্তু লোরার মাথায় তখন অন্য একটা প্ল্যান চলছিল। সে চেয়েছিল সবাইকে দেখাতে যে সেই আসল লিডার, সে তার সম্মান ফিরিয়ে আনতে চেয়েছিল। তাই লোরা কন্ট্রোল রুমে যায় এবং যেখানে সবাই খাবার নিতে এসেছিল সেই হলের স্পিকার অন করে দেয়। এর ফলে সব জম্বি ভেতরে ঢুকে পড়ে এবং একে একে সবাইকে অ্যাটাক করতে শুরু করে। সুজুকি নিজেকে বাঁচানোর জন্য একটা লকারের ভেতরে নিজেকে লুকিয়ে রাখে। এরপর আমরা বাইরের একটা সিন দেখি যেখানে একটা অ্যাথলিট জম্বি দূর থেকে দৌড়ে এসে এক বিশাল জাম্প দেয় এবং সেই ট্রাসে উঠে যায় যেখানে সবাই থাকতো। তারপর সেই জম্বি ট্রাসে থাকা সবাইকে অ্যাটাক করতে শুরু করে। ইয়াবু যখন এটা জানতে পারে সে হিরোমিকে নিয়ে লুকিয়ে যায় এবং ওয়াকিটকি দিয়ে সুজুকিকে জানায় যে একটা জম্বি ট্রাসে অ্যাটাক করেছে। সুজুকি তাদের যে কোনোভাবে বেসমেন্টে আসতে বলে। এখন বাইরে কোনো শব্দ না পেয়ে সুজুকি লকার থেকে বের হয়, কিন্তু বের হওয়ার সাথে সাথে একটা জম্বি তার উপর অ্যাটাক করে এবং তার হাতে কামড় দেয়। এতে সুজুকি খুব ভয় পেয়ে যায়। সে সাথে সাথে ওই জম্বিটাকে আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাকে তো জম্বি কামড়েছিল, তাতে তার তেমন কিছুই হয় না। আসলে সে তার হাতে অনেকগুলো ওয়াচ পরে রেখেছিল আর সেই কারণেই তার জীবন বেঁচে যায়। এরপর সুজুকি দৌড়ে বেসমেন্টে পৌঁছে যায়। সেখানে সে আবার তার শটগান খুঁজে পায়। কিছুক্ষণের মধ্যে ইয়াবু এবং হিরোমিও সেখানে এসে পৌঁছায়, কিন্তু তাদের পথে লোরা এসে পড়ে। সে এখন জম্বি হয়ে গেছে। এদের দেখেই লোরা তাদের উপর অ্যাটাক করে, কিন্তু সে কিছু করার আগেই সুজুকি তার গান দিয়ে তার মাথা উড়িয়ে দেয়। এরপর তাদের আরো কিছু কম্পেনিয়ন সেখানে চলে আসে। তারপর সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সব জম্বি তাদেরকে ঘিরে ফেলে। জম্বিদের থেকে বাঁচতে সুজুকি তার গান দিয়ে গুলি চালাতে থাকে, কিন্তু কিছু জম্বি তাদের সাথীদেরও মেরে ফেলে। এরপর সুজুকি একে একে সব জম্বিকে মেরে ফেলে আর তাদের গ্রুপে শুধু সুজুকি, হিরোমি এবং ইয়াবুই বেঁচে থাকে। এখন তারা তিনজন যখন সেখান থেকে বের হচ্ছিল তখন তাদের সামনে সেই অ্যাথলেট জম্বি চলে আসে। তাকে দেখে সুজুকি অনেকগুলো গুলি করে, কিন্তু সেই জম্বি লাফিয়ে সব গুলি ডোজ করে ফেলে। অনেক চেষ্টা করার পর সুজুকি তাকে গুলি করতে সক্ষম হয়, কিন্তু তাতেও সে জম্বি মারা যায় না। সে আবার উঠে দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে আসে। এখন সুজুকির গানে আর কোনো বুলেট ছিল না, কিন্তু ঠিক তখনই যখন সে অ্যাটাক করতে আসে সুজুকি দৌড়ে গিয়ে তার গান দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। এরপরে তিনজন একটি গাড়িতে করে সেই মাউন্টেনের দিকে রওনা হয় আর এই সিনের সাথেই মুভি শেষ হয়ে যায়।